আজ অফিস থেকে বের হতে দৃশ্যর অনেক দেরি হয়ে গেল। মিস লুবনার অধিক ব্যস্ততার জন্য তাকেও অনেক রাত অবধি কাজ করতে হচ্ছে। সারাদিনের ব্যস্ততায় সে অনেক ক্লান্ত হয়ে পড়েছে। তার উপর মাহাদ, সে মাঝে মাঝেই দৃশ্যর উপর চড়াও হয়ে পড়ে। তবে আজ মাহাদ তাকে কোনো ডিস্টার্ব করেনি। সারাদিন একবারও মাহাদের দেখা পায়নি। দৃশ্য কয়েক জায়গাতে খবর নিচ্ছে আরেকটা চাকরির জন্য। এই চাকরিটা তাকে ছাড়তেই হবে, কারণ মাহাদকে চোখের সামনে দেখে সে ভীষণ দুর্বল হয়ে পড়ে, যা মোটেও কাম্য নয়। অফিস থেকে বের হয়ে সে প্রায় 10 মিনিটের পথ হেঁটে বাস স্টেশনে আসল। অনেকক্ষণ অপেক্ষার পর একটা বাস আসল। ভিড় ঠেলে কোনোমতে সে বাসে উঠতে সক্ষম হল। এটা তার নিত্যদিনের কাজ। আজও বাসে কোনো সিট পেল না, তাই কাঁধের ব্যাগটা বুকে শক্ত করে জড়িয়ে ধরল। কারণ এই বাসে মানুষের মুখোশ পরে অমানুষেরা ঘুরে বেড়ায়। সুযোগ পেলে মেয়েদের শরীরে বাজেভাবে স্পর্শ করে নিজের কামুকতা মেটাতে ব্যস্ত হয়ে পড়ে। প্রথম প্রথম যখন দৃশ্য ঢাকায় আসে তখন এমন অনেক বাজে অভিজ্ঞতার শিকার হয়েছে। প্রথম যেদিন দৃশ্য জিনিয়ার সাথে বাসে উঠেছিল তখন সিট না পেয়ে দাঁড়িয়ে থাকতে হয় তাদের। কিছুক্ষণ পর দৃশ্য টের পায় কেউ তার কোমরে বারবার স্পর্শ করছে। দৃশ্য ভয় জিনিয়ার দিকে চেপে দাঁড়ায়। বাস যখন থেমে যায় তখন ভিড় ঠেলে নামার সময় কেউ তার বুকে হাত দেয়। মুহূর্তেই দৃশ্য চিৎকার দিয়ে উঠে। পুরো শরীর থর থর করে কাঁপতে থাকে। সেদিন বাস থেকে নেমে দৃশ্য রাস্তার ধারে বসে চিৎকার করে কেঁদেছিল। এত বাজে পরিস্থিতিতে সে এর আগে কখনোই পড়েনি। তবে ধীরে ধীরে সে এই ঢাকার রাস্তায় চলতে শিখে গেছে। বাস থেকে নেমে দৃশ্য আবারও হাঁটতে লাগল। এখান থেকে প্রায় 20 মিনিট হাঁটলে বাড়িতে পৌঁছে যাবে। কয়েক বছরে এই রাস্তাটা তার ভীষণ চেনা হয়ে গেছে। ওড়নাটা নিজের গায়ে ভালোমতো জড়িয়ে মাথায় ঘোমটা দিয়ে কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে হাঁটতে লাগল দৃশ্য। তবে আজ এই পথে হাঁটতে তার কিছুটা অস্বস্তি বোধ হচ্ছে। মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। নিজের মনের ভয়টা দূর করতে কয়েকবার পেছনে ঘুরে দেখেছিল, তবে সন্দেহভাজন কাউকে চোখে পড়েনি। দৃশ্য এবার নিজের হাঁটার গতি বাড়িয়ে দিল। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে গেল। মাহাদ নিজের গাড়িতে বসে সিগারেটের ধোঁয়া ওড়াচ্ছে আর সামনের বাড়িটার দিকে এক নজরে তাকিয়ে আছে। পুরনো দোতলা বাড়ি। বাড়ির বাইরে জায়গায় জায়গায় রং খসে পড়েছে। মাহাদের মনে এই মুহূর্তে হাজারো প্রশ্ন ঘুরছে। কয়েকদিন যাবৎ সে খেয়াল করেছে দৃশ্য কাজে ভীষণ ব্যস্ত। অনেক রাত করে অফিস থেকে বের হয়। মাহাদ ভেবে পায় না, দৃশ্যর পরিবারের মতো এত কনসারভেটিভ পরিবার কি করে তাদের মেয়েকে চাকরি করার পারমিশন দিল। দৃশ্যর এত রাত করে বাড়ি ফেরা ফাহিম বা তার বাবা কিভাবে এলাও করছে? কারণ তারা তো তার মেয়েকে 24 ঘণ্টাই চোখে চোখে রাখত। তবে সম্পর্ক চলাকালীন সময়ে তাদের সবসময়ই কোচিং টাইমে দেখা করতে হতো। কারণ এই সময় ব্যতীত দৃশ্য বাড়ির বাইরে বের হবার পারমিশন ছিল না। তাছাড়া দৃশ্যর পরিবার যথেষ্ট বিত্তশালী। তার বাবা রাজশাহী শহরের মেয়র। তাহলে এমন কি হলো যে মেয়েকে ঢাকা শহরে পাঠিয়ে তাকে দিয়ে চাকরি করাচ্ছে? তাছাড়া দৃশ্য বাসে করে কেন যাতায়াত করছে এটা তো তার জন্য নিরাপদ না। এমন অনেক প্রশ্নই তার মাথায় আসছে। সে দ্রুত কল করল তানিমকে। অনেকদিন পর তানিমকে কল করল সে। তানিম কল রিসিভ করেই বলল, আরে শালা, সূর্য কোন দিকে উঠল? সেলিব্রিটি মানুষজন আমাকে কল করছে। মজা নিস না তো? কেমন আছিস? আমাদের খবর রাখে কে? যাই হোক, ভালো আছি। তোর কি অবস্থা? জানিসই তো সব। যাই হোক, আমার একটা কাজ করে দিতে পারবি? আরে ফর্মালিটিস দেখাচ্ছিস কেন? বলে ফেল।
দৃশ্যর খবর লাগবে। তানিম এবার কিছুটা অবাক হল। এত বছরে মাহাদ কখনো দৃশ্যর খবর নেয়নি, তাহলে আজ হঠাৎ? ভাবনা থেকে বের হয়ে বলল, হঠাৎ দৃশ্যর খবর কেন চাইছিস? দৃশ্য ঢাকায় আছে, কিন্তু কেন আমি জানতে চাই। প্লিজ আমাকে সবটা জানা। ঠিক আছে। সেই ঘটনার পর আমি আর ওই দিকটাতে যাইনি। আমাকে 2 দিন সময় দে। হুম। তুই ঠিক আছিস? আর দৃশ্য তোকে দেখেছে? ও আমার অফিসে জব করছে। আগে জানলে হয়তো করত না। এখনো ভালোবাসিস তাই না? ভালোবাসা কি ভোলার জিনিস? তুই চিন্তা করিস না। আচ্ছা, রাখছি। ওকে। কল কেটে মাহাদ আরও কিছুক্ষণ সেখানে বসে নিকোটিনে ধোঁয়া উড়িয়েছে আর দোতলার বারান্দাটা পর্যবেক্ষণ করেছে। বিলাসিতায় বড় হওয়া দৃশ্যর মতো মেয়ে এমন একটা বাড়িতে কি করে থাকছে? একা বাড়ি থেকে যে মেয়ে বের হতে পারত না, সে কিনা লোকাল বাসে চড়ছে। রাতের আধারে বাড়ি ফিরছে। মাহাদের কিউরিসিটি যেন বেড়েই চলল। বাসায় ফিরে দৃশ্য আগে শাওয়ার নিল। তারপর লতা আপু আর জিনিয়ার সাথে রাতের খাবার খেতে বসল। লতা আপু বলল, কিরে, তোর কি কাজের প্রেশার বেশি যাচ্ছে? রাতে তোকে খুব একটা লেখাপড়া করতে দেখি না। পরীক্ষায় তো খারাপ করবি। আসলে আপু, কাজের অনেক চাপ যাচ্ছে। বাসায় এসে ভীষণ টায়ার্ড হয়ে পড়ি। যত কষ্টই হোক লেখাপড়াটা ঠিক রাখবি। জি আপু। অনেক ক্লান্ত থাকার পরও দৃশ্য বই নিয়ে টেবিলে বসল। লতা আপু একদম ঠিক বলেছে, শত কষ্টের মাঝেও লেখাপড়াটা ঠিক করে করতেই হবে। অন্তত নিজের জন্য হলেও করতে হবে। সন্ধ্যায় ফাহিম বাসায় ফিরে তার মাকে 1 কাপ চা দিতে বলে নিজের রুমে চলে গেল। ঘামে তার পুরো শরীর ভিজে যাতা অবস্থা। আজ অমিত আর রাহুলের সাথে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়েছে তার। সেদিন রকিকে কেন মেরেছে তা নিয়েই তার সবার সাথে দ্বন্দ্ব বেড়ে গেছে। বর্তমানে তার রকির সাথে কোনো সম্পর্কই নেই। তবে রকিকে নিয়ে অমিত আর রাহুলের সাথে মনোমালিন্য চলছে। রিজভি না থাকলে হয়তো বড়সড় ঝগড়া বেঁধে যেত। শার্টের বোতামগুলো খুলতে খুলতে সে এসব কথাই ভাবছিল। হঠাৎ দরজা খোলার শব্দ পেয়ে পিছনে ঘুরে দেখল তমা চা নিয়ে দাঁড়িয়ে আছে। তমাকে দেখে ফাহিমের মেজাজ আরও গরম হচ্ছে। বিরক্তি নিয়ে ফাহিম বলল, তুই আমার রুমে কি করিস? কেন, আসতে মানা আছে নাকি? অবশ্যই মানা আছে। আর তোকে আমাদের বাড়িতে ঢুকতে দেয় কে বলতো? আমার কোনো ইচ্ছা নাই আপনাদের বাড়িতে আসতে। আপনার মা নিজেই আমাকে আসতে বলেছেন। মা তোকে কেন আসতে বলবে? মনে হয় উনি ছেলের বউ মিস করছিলেন তাই। ফাইজলামি করার জায়গা পাস না, বেয়াদব একটা। তমার মনে মনে ভাবল, আপনার জন্য আমি চরম বেয়াদব হতেও প্রস্তুত ফাহিম ভাই। আপনি একবার মুখ ফুটে ভালোবাসি বলুন, দেখুন আমি পৃথিবীর শ্রেষ্ঠ লক্ষ্মী বউ হয়ে দেখাব। একদম স্বামীর বাধ্যগত স্ত্রী হয়ে যাব। আপনি যদি বলেন সূর্য পশ্চিম দিকে ওঠে, সেটাও মেনে নেব। শুধু একবার ভালোবাসি বলুন না। ফাহিম কিছুটা ধমক দিয়ে বলল, এখানে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে বের হ রুম থেকে। যাচ্ছি তো, আমি তো জাস্ট চা দিতে এসেছি। বাসায় কি আর কেউ নেই? তোকে দিয়ে পাঠিয়েছে কেন? মনে হয় চাচি আমাকে দায়িত্ব বুঝিয়ে দিতে চাইছেন। ফাহিমের এবার ভীষণ মেজাজ গরম হচ্ছে। সে তমার দিকে আঙ্গুল উঠিয়ে শাসিয়ে বলল, তোর মতো বেয়াদবকে যেন আর কোনো দিন আমাদের বাসায় না দেখি। তোর মতো নিলজ্জ মেয়ে আমি আমার জীবনের একটাও দেখিনি। বের হয় বাসা থেকে। তমার এখন ভীষণ খারাপ লাগছে। সে ফাহিমের সব অপমান মুখ বুঝে সহ্য করে নেয়, কিন্তু মাঝে মাঝে ফাহিম তার প্রতি একটু বেশি রুট হয়ে যায়।
তমা আর কিছু না বলে টেবিলে চা কাপ রেখে বেরিয়ে গেল। দু চোখ তার ভিজে উঠল। এই পাষণ্ড মানুষটা কখনোই তার মন বুঝে না। এত অপমানের পরও সে এই সভ্য মানুষটার কাছে বারবার ছুটে আসে। টেবিলে মাথা হেলিয়ে বসে আছে দৃশ্য। দুচোখ দিয়ে কিছুক্ষণ পরপর অশ্রুকণা গড়িয়ে পড়ছে। ফাহিম ভাই মাহাদকে ঠিক কতটা অপছন্দ করে সেটা দৃশ্য খুব ভালো করেই জানে। তার ভাই আর মাহাদের মধ্যে আসলে কিসের দ্বন্দ্ব সেটা সম্পর্কে দৃশ্যর তেমন কোনো আইডিয়া নেই। কয়েক বছর আগে একদিন ফাহিম ভাইকে ভীষণ রক্তাক্ত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয়েছিল। দৃশ্য ওই বয়সে শুধু এটা বুঝতে পেরেছিল তার ভাই কারো সাথে মারামারি করে এই অবস্থা বাঁধিয়েছে। ফাহিম ভাইয়ের প্রতি বাবার ভালোবাসা সবসময়ই একটু বেশি ছিল। তাই ফাহিম ভাইকে যে মেরেছিল তার প্রতি বাবার অনেক বেশি ক্ষোভ রয়ে গেছে। তবে সেই ছেলেটাই মাহাদ ছিল সেটা সে আজ বুঝতে পারল। সামনে কি হবে সেটা দৃশ্য ভাবতেও পারছে না। হঠাৎ ফোনের রিংটোনে তার ভাবনার ব্যাঘাত ঘটে। মোবাইলটা হাতে নিয়ে বুঝতে পারল মাহাদ কল করেছে। দৃশ্যর এখন ভীষণ কান্না পাচ্ছে। ফোনটা রিসিভ করে চুপচাপ কানে ধরে বসে রইল। ওইদিকে মাহাদ বলল, কি ম্যাডাম আজ চুপচাপ কেন? আমার পিচ্চি কি কোনো কারণে রাগ করেছে? আরে বাবা, ঢাকায় পৌঁছে তো তোমাকে কল করলাম, তবু রাগ করে আছো কেন? মাহাদের আদুরে কথাগুলো শুনে দৃশ্য ফুপিয়ে কেঁদে উঠল। সাথে সাথে মাহাদের কপাল কুঁচকে গেল। সে অস্থির হয়ে দৃশ্যকে জিজ্ঞাসা করল, কি হয়েছে পিচ্চি, কাঁদছ কেন? প্লিজ বলো। দৃশ্য তখনও ফুপিয়ে কেঁদেই চলছে। মাহাদ আবার বলল, দৃশ্য প্লিজ বল, তুমি কথা না বললে আমি বুঝব কি করে? দৃশ্য এবার নিজের কান্না থামিয়ে বলল, তুমি ফাহিম ভাইয়াকে আগে থেকেই চেনো তাই না? মাহাদ অবাক হল। দৃশ্য কি কোনোভাবে বিষয়টা জেনে গেল? বিষয়টা জানলে যে দৃশ্য অনেকটা ভেঙে পড়বে, তাই তো তাকে কিছু জানায়নি। তার ভাবনার মাঝে দৃশ্য কাঁদো কাঁদো গলায় বলে উঠল, তুমি সেই ছেলে যে ফাহিম ভাইয়ের সাথে মারামারি করেছিল, যার জন্য ভাইয়া প্রায় 3 দিন হসপিটালে ভর্তি ছিল তাই না? মাহাদের এখন নিজের কপালে নিজে চাপড়াতে মন চাইছে। কেন যে সেদিন ফাহিমের সাথে লাগতে গেছিল? আগে যদি জানত ভবিষ্যতে তার বোনকে এতটা ভালোবেসে ফেলবে তাহলে হয়তোবা এমন করতে 2 বার ভাবত। ফাহিম আর তার ঝগড়া ছাড়াও যে তাদের 2 পরিবারের মধ্যে আরও অনেক দ্বন্দ্ব আছে সেটা সে দৃশ্যকে কিভাবে বলবে? তবে এভাবে ভেঙে পড়লে হবে না। অন্তত নিজের ভালোবাসাকে তো এভাবেই ছেড়ে দিতে পারে না। নিজেকে সামলে মাহাদ বলল, দৃশ্য যেটা হয়ে গেছে সেটা নিয়ে এভাবে মন খারাপ করলে তো আর কিছু ঠিক হবে না তাই না? আমি তো তখন জানতাম না তুমি আমার জীবনে আসতে চলেছ। আমি সব ঠিক করে দেব, প্লিজ একটু বিশ্বাস রাখো। দৃশ্য আবারও কেঁদে উঠল আর বলল, আমি জানি কিছু ঠিক হবে না। ভাইয়া কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। পিচ্চি প্লিজ কেঁদো না, তোমার কান্না সহ্য করতে পারি না। আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে ফেলব। মাহাদ আরও নানা কথা বলে দৃশ্যকে শান্ত করার চেষ্টা করল, কিন্তু সে নিজেই মনকে শান্ত করতে পারল না। সব কিছু কিভাবে ম্যানেজ করবে সেটা কিছুতেই মাথায় আসছে না। তাছাড়া তার বাবা সেটা জানলে কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও মাহাদের জানা নেই। তবে যে করেই হোক তাকে সবকিছু ঠিক করতেই হবে, কারণ পিচ্ছিটাকে ছাড়া সে নিজের লাইফ কল্পনাও করতে পারবে না। সে কিছুতেই সুস্থভাবে বাঁচতে পারবে না। মাহাদের কথায় নিজেকে শান্ত করলেও নিজের মনের ভয় দূর করতে পারল না দৃশ্য। সে তার বাবা ভাই সম্পর্কে যথেষ্ট অবগত আছে। তারা যে বিষয়টা খুব সহজে মানবে না সেটা সম্পর্কে দৃশ্য নিশ্চিত। তার ছোট মস্তিষ্ক এতটা চাপ কিছুতেই নিতে পারছে না।
এভাবে আরও কিছুদিন তাদের সম্পর্কটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগুতে লাগল। তাদের দুজনের মনেই হাজারো চিন্তা ভর করে আছে। তবে সময় নাকি সবকিছু ঠিক করে দেয়। তাই তারা সবকিছু সময়ের উপরে ছেড়ে দিল। এভাবেই দিন গড়িয়ে যেতে লাগল। দেখতে দেখতে দৃশ্যর এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেল। মাহাদের অনেক বকা খেয়ে সে পড়ালেখায় মনোযোগী হয়ে উঠেছে। মাহাদ তাকে রীতিমতো হুমকি দিয়েছে যদি সে পরীক্ষায় ভালো না করে তাহলে নাকি সে আর রাজশাহীতেই আসবে না। পরীক্ষাগুলোতে প্রতিদিনই ফাহিম তাদের পরীক্ষার হলে পৌঁছে দিত। একইভাবে শেষ পরীক্ষার দিন ও ফাহিম তাদের পৌঁছে দিয়ে চলে গেল। দৃশ্য আর নাবিলা গেট দিয়ে ভেতরে ঢুকে কিছুদূর যেতেই নাবিলা বলল সে ওয়াশরুমে যাবে। তাই দৃশ্য স্কুলের মাঠে বটতলায় অপেক্ষা করতে লাগল। হঠাৎ পেছনে থেকে কেউ দৃশ্যর দুই চোখে হাত দিয়ে ঢেকে ফেলল। দৃশ্য কিছুটা ভয় পেয়ে গেল। এমন কাজ কে করতে পারে? দৃশ্য বলল, কে? আমার স্পর্শগুলো এখনো চিনতে পারো না? মানুষটির কণ্ঠ শুনেই দৃশ্যর মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠল। সে দ্রুত হাত ছাড়িয়ে পেছনে ঘুরে মাহাদকে জড়িয়ে ধরল। কতদিন পর সে এই মানুষটিকে কাছে পেল। দৃশ্যর দু চোখ ভিজে উঠল। মাহাদ ও দৃশ্যকে বুকে জড়িয়ে দৃশ্যর চুলে পরপর কয়েকটা চুমু এঁকে দিল। এই মেয়েটাকে বুকে জড়িয়ে ভীষণ শান্তি পায় মাহাদ। সকল চিন্তা ভুলে দুইজন এক মধুর আলিঙ্গনে ডুবে রইল কিছুক্ষণ। নীরবতা ভেঙে মাহাদ বলল, এই পিচ্ছি কান্না বন্ধ করবে নাকি চলে যাব? আমি কি এত দূর থেকে তোমার এই চোখের পানি নাকের পানি দেখতে এসেছি? দৃশ্য মুচকি হেসে মাহাদের টি শার্টে নাক মুছল। মাহাদ নাক কুচকে বলল, দিলে তো আমার টি শার্ট নষ্ট করে। কি পেয়েছ আমাকে বলতো? কখনো বমি করে তো কখনো নাকের পানিতে আমার জামা নষ্ট করো। দৃশ্য আহ্লাদী গলায় বলল, আমার জামাইয়ের শার্ট আমি যখন তখন নষ্ট করব তাতে তোমার কি? না, আমার কিছু না, যা খুশি করো। মাহাদ আবার বলল, নির্লজ্জ মেয়ে, ছাড়ো আমাকে। ওইদিকে পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, খেয়াল আছে? দৃশ্য মাহাদকে ছেড়ে বলল, তুমি কখন রাজশাহী আসো যাও কিছুই আমাকে জানাও না। আমি তো আমার পিচ্চিকে সারপ্রাইজ দিতে চাই, তাই বলি না। ভালোভাবে পরীক্ষা দিবে আর সাবধানে থাকবে। ঠিক আছে, আচ্ছা যাও। আজ মাহাদকে দেখে দৃশ্যর মনটা আনন্দে ভরে গেছে। তার মনে হচ্ছে আজকের পরীক্ষা সে সবচাইতে ভালো দিয়েছে। মানুষটার উপস্থিতি তাকে একরাশ মিষ্টি অনুভূতি দিয়ে যায়। পরীক্ষা শেষে দৃশ্য যখন অবসর সময় কাটাচ্ছে তখন মাহাদ ভীষণ ব্যস্ত। সে তার লেখাপড়া আর গানের মাঝে ডুবে আছে। তবে দিন শেষে তার প্রিয়তমাকে সময় দিতে ভোলে না। সময়মতো কল দিতে না পারলে দৃশ্য রাগ করে বসে থাকে। আর মাহাদকে অনেক কাঠখড় পুড়িয়ে তার অভিমান ভাঙতে হয়। সময়গুলো ভালোই কেটে যাচ্ছিল। তবে কোথাও না কোথাও তারা দুজনই হৃদয় সূক্ষ্ম ব্যথা অনুভব করে। ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলার ভয় দুজনের মনে গেঁথে রয়েছে। মাথায় হাজারো প্রশ্ন নিয়ে প্রায় অনেক রাত করে বাসায় ফিরল মাহাদ। প্রায় অনেকটা সময় দৃশ্যর বাসার সামনে সে বসেছিল। বাসার কলিং বেল বাজাতেই আমরিন দরজা খুলে দিল। আমরিনকে দেখে মাহাদ কিছুটা বিরক্তি নিয়ে বলল, কিরে, তুই এত রাত অবধি জেগে আছিস কেন? আমরিন মুচকি হেসে বলল, আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনি কি রোজ এত লেট করে বাসায় ফেরেন? কারো কাছে কৈফিয়ত দিতে আমি মোটেও পছন্দ করি না, সামনে থেকে সর। মাহাদকে চলে যেতে দেখে আমরিন দ্রুত বলে উঠল, আমি খাবার রেডি করছি, আপনি ফ্রেশ হয়ে আসুন। মাহাদ এবার প্রচণ্ড বিরক্ত হচ্ছে। এমনিতেই দৃশ্যর বিষয়টা নিয়ে সে ভীষণ চিন্তিত। তাই সে ধমকের সুরে বলল, আমি তোকে বলেছি খাবো? চুপচাপ নিজের রুমে যেয়ে ঘুমিয়ে পড়।
মাহাদ ভাই, আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমি কি তোকে বলেছি অপেক্ষা করতে? এরপর আর কখনো অপেক্ষা করবি না। কথাটা বলেই মাহাদ দ্রুত হেঁটে উপরে চলে গেল। আমরিন ভাবছে, আমি তো আপনার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু আপনি সেটা বুঝেও না বুঝার ভান করেন। মাহিম সিঁড়ির কাছে দাঁড়িয়ে সবটাই দেখল। তার ভাইয়ের প্রতি আমরিনের কি অনুভূতি কাজ করে তা সে বুঝতে পারে, কিন্তু আমরিন ভুল জায়গায় নিজের অনুভূতি ব্যক্ত করছে, সেটা কে বোঝাবে তাকে? তার ভাইয়ের মনমস্তিষ্ক জুড়ে শুধু দৃশ্য নামটাই প্রতিফলিত হয়, সেখানে আমরিন নামটা প্রবেশ করার অধিকার রাখে না। তবু কেন বোকার মতো মেয়েটা মিথ্যে আশায় বসে আছে? আমরিন আর মাহিম সমবয়সী, তাদের সম্পর্কটাও অনেকটা পিঠে ভাই বোনের মতো। সারাক্ষণ ঝগড়া লেগেই থাকে। মাহিম অনেক আগেই বুঝেছে আমরিন তার ভাইয়ের প্রতি ফুটবল, কিন্তু ততদিনে মাহাদের সারা হৃদয় জুড়ে অন্য কেউ বসবাস করে। মাহাদের জীবনে কোনো একটা মেয়ে আছে এটা জেনে আমরিন ভীষণ ভেঙে পড়েছিল। অনেকদিন মাহাদদের বাড়িতে আসেনি। একদিন রাস্তায় মাহাদকে একটা বাচ্চা মেয়ের সাথে দেখে সে বুঝে নিয়েছিল এটাই মাহাদের দৃশ্য। দৃশ্য নামটা মাহাদের পরিবারের প্রায় সকলেই জানে। আমজাদ রহমান দৃশ্যকে দেখার পর বাড়িতে এসে তার স্ত্রীকে সব জানান। আখি রহমান অবাক হয়ে বলেছিলেন, আমি আগেই বুঝেছি কিছু একটা তো আছে যার টানে তোমার ছেলে 2 দিন পর পর রাজশাহীতে চলে আসে। তা মেয়েটা দেখতে কেমন? আমজাদ রহমান চায়ের চুমুক দিতে দিতে বললেন, ভীষণ মিষ্টি একটা মেয়ে। আমার ছেলের চয়েজ আছে বলতে হবে। তুমি দেখলে বলবে একদম বাচ্চা একটা মেয়ে। আমার ভীষণ পছন্দ হয়েছে। এবার আসুক তোমার ছেলে। বাবাকে মেয়েও দেখিয়ে ফেলেছে আর আমাকে জানালো না পর্যন্ত। আরে রাগ করো না, মেয়েটা মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। মাহাদ সময় নিতে চাচ্ছে, আস্তে আস্তে সবার সাথেই ইন্ট্রোডিউস করাবে। আমার তো এখনই দেখতে ইচ্ছে করছে মেয়েটাকে। আমার মাহাদের সাথে মানাবে তো? তাছাড়া মাহাদের যেই রাগ সেটা কি ছোট্ট মেয়েটা ট্যাকেল দিতে পারবে? আমজাদ রহমান মুচকি হেসে বললেন, ছেলে যে অবস্থা দেখলাম সে তো মেয়েটাকে ছোট বাচ্চার মতো কেয়ার করে। তোমার ছেলে যে বউ পাগলা হবে তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। আখি রহমান স্বামীর কথা শুনে হেসে দিলেন আর বললেন, ছেলের কাছ থেকে তোমার কিছু শেখা উচিত। চোখ কুঁচকে আখি রহমানের দিকে তাকিয়ে আমজাদ রহমান বললেন, আমি কি কম বউ পাগলা নাকি? এত কষ্ট হওয়ার পরেও সপ্তাহে 2-3 বার করে কার টানে ফিরে আসি রাজশাহীতে আমি। আখি রহমান এবার কিছুটা লজ্জা পেলেন। আসলেই এই মানুষটার সাথে জীবন কাটাতে পেরে তিনি ভীষণ খুশি। তিনি সবসময়ই তার স্বামীর কাছ থেকে যথাযথ সম্মান পেয়েছেন আর পেয়েছেন সীমাহীন ভালোবাসা। ছেলেটা যে অনেকটা বাবার মতোই হয়েছে তা আর বুঝতে বাকি রইল না। আখি রহমান প্রসঙ্গ পাল্টে আবার বললেন, তা মেয়েটার বাড়ি কোথায়, বাবার নাম কি? আমি এখনো কিছু জানি না, তোমার ছেলে আসলে পরে ডিটেইলস জেনে নিও। মেয়েটাকে দেখে তো ভালো ফ্যামিলির মনে হলো। তবে যেটাই হোক এই মেয়েটাকেই আমি আমার ছেলের বউ হিসেবে দেখতে চাই। মেয়েটা তো দেখা যায় আমার ছেলে আর স্বামী দুজনকেই ভালোমতো পটিয়ে ফেলছে। দেখা যাক আমাকে কতটুকু পটাতে পারে। আমজাদ রহমান হেসে বললেন, দৃশ্যকে দেখলে তোমারও আদর করতে মন চাইবে। ভীষণ কিউট। সময় তার নিজস্ব গতিতে চলতে থাকল। দেখতে দেখতে দৃশ্যর এসএসসি পরীক্ষার রেজাল্টের দিন চলে আসল। গতকাল রাতেও মাহাদ অনেকক্ষণ বুঝিয়েছে কোনো প্রকার টেনশন না করতে। দৃশ্য ভয় মাহাদকে জিজ্ঞাসা করেছিল, আমি যদি ফেল করি তবে কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? নিশ্চয়ই কোনো ফেলটুস মেয়ের সাথে তুমি থাকবে না।
পিচ্চি, আমি তো তোমার রূপগুণ দেখে তোমার প্রেমে পড়িনি। তোমার প্রতি আমি মন থেকে গভীর টান অনুভব করেছি। তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি সে যাকে হয়তো মহান আল্লাহ তাআলা আমার জন্য সৃষ্টি করেছে। তাই এসব ফালতু চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। তুমি ফেল করলেও আমার বউ হবা, আর ব্রিলিয়ান্ট রেজাল্ট করলেও আমারই বউ হবা। আমার ভীষণ টেনশন হচ্ছে। চিন্তাগুলো সরিয়ে ঝটপট কয়েকটা চুমু খেয়ে ফেলো তো। লজ্জায় দৃশ্যর কান দিয়ে ধোঁয়া বের হতে লাগল। সে বলল, তুমি দিন দিন অসভ্য হয়ে যাচ্ছ মিস্টার। অসভ্যতামি তো শুরুই করলাম না। এতদিন ছোট ছিলে তাই তোমার সাথে তো অসভ্য কিছুই করিনি, কিন্তু এখন থেকে তুমি এক অসভ্য মাহাদকে চিনবে। আমি তোমার চুল টেনে ছিঁড়ে ফেলব। টাক জামাই নিয়ে যদি তুমি হ্যাপি থাকো তাহলে ছিঁড়তে পারো, আমার সমস্যা নেই। রাতে মাহাদের সাথে কথা বলে তার মাথা থেকে টেনশন দূর হলেও সকাল থেকেই সেই টেনশন আবার জেকে বসেছে। দৃশ্যকে চিন্তিত দেখে আনিকা কবির বললেন, পরীক্ষা দেওয়ার আগে টেনশন করতে পারিস না? এখন খাতায় যা লিখেছিস রেজাল্ট তো তাই আসবে, তাই না? শুধু শুধু টেনশন করে নাওয়া খাওয়া বন্ধ করে লাভ আছে? নাবিলা চিন্তিত সুরে বলল, চাচি তুমিও কি এখন আম্মুর মতো কথা বলবা? আমাকে টেনশন করতে দেখে আম্মু তো সকাল থেকেই আমাকে বকাঝকা করে যাচ্ছে। বিরক্ত হয়ে এখানে আসলাম, তুমিও দেখি একই কাজ করছো। তো কি করব, তোদের দুইটাকে তো এখন আমার পিটাতে মন চাচ্ছে। পরীক্ষার আগে তো তোদের আমি বই পড়তেই দেখতাম না। এই দৃশ্যকে সারাদিন ঠেলতে ঠেলতে টেবিলে পাঠানো লাগত। নাবিলা মনে মনে ভাবল, চাচি তোমার মেয়ে ভালো রেজাল্ট ঠিকই করবে। বয়ফ্রেন্ডের প্যারা খেয়ে যে সিরিয়াস পড়াশোনা করেছিল শেষ সময়গুলোতে। আমার তো এখন আফসোস হচ্ছে আমারও একটা বয়ফ্রেন্ড থাকতো যে আমাকে হুমকি দিত আর আমিও বাধ্য হয়ে পড়তাম। দুপুরের দিকে তাদের রেজাল্ট বের হল। দৃশ্য জিপিএ 5 পেয়েছে, আর নাবিলা 4.90। নাবিলার মন কিছুটা খারাপ হয়ে আছে জিপিএ 5 না পাওয়াতে। এবার সে মনস্থির করল একটা প্রেম সে করবেই করবে। দৃশ্য সারারাত প্রেম করেও কেমন করে জিপিএ 5 পেল সেটাই তো মাথায় আসছে না নাবিলার। তাই সে চিন্তা করল এবার সে আশরাফের প্রপোজ অ্যাকসেপ্ট করে ফেলবে। ইন্টারে সে ফাটাফাটি রেজাল্ট করতে পারবে। সারাদিনে মাহাদ আর দৃশ্যকে কল করল না। দৃশ্য মনে পাহাড় সমান অভিমান জমতে শুরু করল। মাহাদ একটা খবর নিল না তার রেজাল্টের? তাহলে তখন এত হুমকি কেন দিল? সে বেশ কয়েকবার মাহাদকে কল করল। মাহাদ ফোন রিসিভ করছে না। দুপুরের মধ্যেই ফাহিম পুরো এলাকায় মিষ্টি বিলিয়ে ফেলেছে। তার অতি আদরের বোন এত ভালো রেজাল্ট করেছে দেখে সে ভীষণ খুশি। তমাদের বাড়িতে মিষ্টি নিয়ে গেলে তমা দরজা খুলে দিল আর মুচকি হেসে বলল, মিষ্টি হাতে আপনাকে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ ভালো লাগছে ফাহিম ভাই। দেখতে কেমন জামাই জামাই লাগছে, মনে হচ্ছে শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে এসেছেন। ফাহিম এক ধমক দিয়ে বলল, অসভ্য একটা, যা আঙ্কেলকে ডাক। যাচ্ছি তো, এত চিল্লানোর কি আছে? মুখ ভেঙচি কেটে তমা তার বাবাকে ডেকে আনল। দৃশ্যর সকল আত্মীয়স্বজনই তাকে কল করে কনগ্র্যাচুলেট করেছে, কিন্তু সে যার আশায় বসে আছে সে তো একবারও কনগ্র্যাচুলেট করল না। ভীষণ মন খারাপ নিয়ে দৃশ্য বসেছিল। বিকেলের দিকে নাবিলা ফাহিমকে অনেক কষ্টে রাজি করিয়ে দৃশ্যকে নিয়ে বাইরে বেরোল। মূলত তারা বান্ধবীরা মিলে একটা রেস্টুরেন্টে বসে খাবে। আজকের দিনটায় ফাহিম আর দৃশ্যকে মানা করতে পারল না। রেস্টুরেন্টে বসে আছে দৃশ্য, নাবিলা, মৌ আর সাইমা। মৌও জিপিএ 5 পেয়েছে, আর সাইমা 4.80। নাবিলা কিছুটা মন খারাপ করে বলল, দেখলি সাইমা, এই দুই বান্দরনি সারাদিন প্রেম করে জিপিএ 5 পেয়ে গেল।
আর আমরা দুই বলদ কি করলাম? সায়মা মুখটা কালো করে বলল, একদম ঠিক বলেছিস। নাবিলা এবার বলল, এইচএসসি পরীক্ষার আগে আমাদের প্রেম শুরু করতে হবে, না হলে সেখানেও জিপিএ 5 মিস। দুই বান্ধবীর কথা শুনে মৌ হেসে কুটিকুটি অবস্থা। দৃশ্যর সেদিকে খুব একটা মন নেই। সে তো মাহাদের চিন্তায় অস্থির। কিছুক্ষণ পর ওয়েটার তাদের সামনে একটা বড় কেক এনে রাখল। দৃশ্য মনমরা হয়ে কেকের দিকে তাকিয়েই অবাক হয়ে গেল, কারণ সেখানে লেখা, পিচ্চি বউ আর শালিকাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। দৃশ্য কিছুক্ষণ অবাক হয় সেদিকে তাকিয়ে রইল। মুহূর্তে সে পুরো রেস্টুরেন্টে চোখ বোলাতে লাগল। তার মন বলছে কাঙ্ক্ষিত মানুষটি এখানে কোথাও আছে। চারিপাশে তাকিয়ে কোথাও কাঙ্ক্ষিত মানুষকে দেখতে না পেয়ে মন খারাপ করে নিজের পাশে তাকাতেই চমকে উঠল। তার পাশের চেয়ারে মাহাদ বসে গালে হাত দিয়ে মুচকি মুচকি হাসছে। মুহূর্তেই দৃশ্য মনে হল সে কল্পনা করছে। তাই সে সামনে বসা মানুষটির হাতে জোরে চিমটি কাটল। মুহূর্তেই মাহাদ জোরে চিৎকার দিয়ে বলল, ইয়া আল্লাহ, আমাকে কি চিমটি দিয়ে মাংস তুলে ফেলবে নাকি? খুশিতে দৃশ্য কেঁদেই ফেলল। মাহাদ দৃশ্যর মাথাটা পরম আদরে নিজের বুকে নিয়ে সিল্কি চুলে পর কয়েকটা চুমু খেয়ে বলল, তোমাকে আর সারপ্রাইজ দেওয়া যাবে না, কারণ যতবারই সারপ্রাইজ দিয়েছি ততবারই তুমি এভাবে কেঁদে ভাসিয়েছ। দৃশ্য নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে দেখল পাশের চেয়ারে জয়, তানিম ও রাফসান বসে আছে। দৃশ্য লজ্জায় মাহাদের থেকে সরে বসল। জয় মৌয়ের হাত ধরে বসে আছে, আর মৌ বারবার চোখ গরম করে জয়ের দিকে তাকাচ্ছে আর হাত ছাড়ানোর চেষ্টা করছে। রাফসান মুচকি হেসে বলল, আরে এখানে তো সব নিব্বা নিব্বিদের প্রেম চলে, আমি সিঙ্গেল রয়ে গেলাম। তানিম হেসে বলল, আমি তো শালা খালাতো বোন পোটাই ফেলছি। আর তুমি যে মিয়া চিটাগাঙ্গে রূপসা নামক মেয়ের পিছে ঘুরঘুর করতেছ খবর আমরাও পাই। মাহাদ হেসে বলল, শালারা চুপ থাকবি? আমার হবু বউ আর শালিকাদের সামনে কি শুরু করেছিস? খাবার অর্ডার দিয়ে তারা গল্পে মেতে উঠল। মূলত মাহাদ নাবিলাকে বলে দৃশ্যকে আজ বাইরে আনিয়েছে। সে আজ দৃশ্যকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। দৃশ্য বারবার আর চোখে মাহাদকে দেখছে। এই মানুষটা দিন দিন এত আকর্ষণীয় হয়ে উঠছে কেন? আগের ক্লিন সেভ লুক চেঞ্জ করে এখন গালে কিছুটা খোঁচা খোঁচা দাড়ি খেলা করছে। দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে। ভীষণ মন চাইছে একবার মাহাদের দাড়িতে হাত বোলাতে। দৃশ্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মাহাদ ভ্রু নাচিয়ে কি জিজ্ঞাসা করল। দৃশ্য মাথা নাড়িয়ে না জানাল। মাহাদ দৃশ্যের দিকে ঝুঁকে তার কানে ফিসফিসিয়ে বলল, আমার পিচ্চিটার অভিমান কি এখন কিছুটা কমেছে? জবাবে দৃশ্য মুচকি হাসল, যার মানে হল অভিমান সেই কখনোই গলে পানি হয়ে গেছে। মাহাদ নিচু স্বরে আবার বলল, তোমার রেজাল্ট শুনে আমি ভীষণ খুশি হয়েছি পিচ্চি। এইচএসসিতেও ঠিক এমনই রেজাল্ট করতে হবে বুঝেছ? দৃশ্য মাথা নেড়ে হ্যাঁ জানাল। জয় মৌয়ের কানে কানে বলছে, আগে দৃশ্য ভাবিকে দেখে ধানি লঙ্কা ভাবতাম আর সেই মেয়ে এখন মাহাদের সামনে লজ্জায় মাথা উঁচু করতে পারে না। আর যাকে সহজ সরল ভেবেছি সেই মেয়ে কিনা আমাকে দিনরাত 24 ঘণ্টা শাসিয়ে বেড়ায়। মৌ চোখ গরম করে জয়ের দিকে তাকাল। জয় শুকনো ঢোক গিলে মনে মনে ভাবল, এখন দৃশ্য ভাবিকে না বরং এই মেয়েকে দেখলেই আমার ভয় লাগে। পারে না চোখ দিয়েই আমাকে ভৎস করে দেবে। প্রপোজ অ্যাকসেপ্ট করলে ও জয়কে সারাক্ষণ দৌড়ের উপরে রাখে মৌ। আর জয় সহজ সরল মৌয়ের ধানি লঙ্কার রূপ দেখে অবাক হয়। তার বেশ কয়েকদিন পর দৃশ্য কলেজে ভর্তি হয়ে যায়। নিয়মিত চলতে থাকে তার কলেজ লাইফ। মাহাদ মাঝে মাঝে আসে দৃশ্য সাথে দেখা করতে।
যথেষ্ট সতর্কতার সাথে তারা দুইজন দেখা করে। সময়ের সাথে সাথে তাদের সম্পর্কটা আরও গভীর হতে শুরু করে। মাহাদকে ছাড়া দৃশ্য নিজের জীবন কল্পনা করতে পারে না। মানুষটা তার মন মস্তিষ্ককে দখল করে বসে আছে। আজকাল প্রায়ই মাহাদ বিভিন্ন কথায় দৃশ্যকে লজ্জায় ফেলে দেয়। রেগে দৃশ্য কতগুলো বকা শুনিয়ে দেয় মাহাদকে। একদিন সন্ধ্যের দিকে দৃশ্য মাহাদকে কল করে। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে একটা মেয়ের গলার শব্দ পায় দৃশ্য। দৃশ্যের কপালে চিন্তার ভাঁজ পড়ে। মেয়েটি তখনও হ্যালো হ্যালো বলছে। দৃশ্য কিছুটা চিন্তিত হয়ে বলল, কে আপনি? আর মাহাদের ফোন আপনার কাছে কেন? তুমি কে? আর মাহাদকে বারবার কল করছো কেন? আমি কি সেটা পরেও জানা যাবে, কিন্তু মাহাদের ফোন আপনার কাছে কেন? অপর পাশ থেকে মেয়েটি বলল, আমি মাহাদের গার্লফ্রেন্ড, তাই তার ফোন আমার কাছে থাকতেই পারে। মুহূর্তেই দৃশ্যর বুকটা ধক করে উঠল। সে কি ঠিক শুনছে? দৃশ্যর পুরো শরীর কাঁপতে লাগল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি প্লিজ ফোনটা মাহাদকে দিন, আমি তার সাথে কথা বলবো। এখন মাহাদকে কল দেওয়া যাবে না, এখন আমরা ব্যস্ত আছি, তুমি পরে কল করো। কথাটা বলেই মেয়েটা ফোন কেটে দিল। দৃশ্যর দুচোখ উপচে অশ্রু গড়িয়ে পড়ছে। সে মাহাদকে প্রচণ্ড বিশ্বাস করে, কিন্তু এই মুহূর্তে সে নিজের মনকে সামলাতে পারছে না। হয়তোবা সেই বয়সে নিজেকে সামলানো আসলেই সম্ভব নয়। কষ্টে দৃশ্য বুকটা ফেটে যাচ্ছে। অন্য মেয়ের মুখে মাহাদের গার্লফ্রেন্ড শব্দটা দৃশ্য ঠিক মানতে পারছে না। মোবাইলটা খাটের ওপর ছুঁড়ে ফেলে বালিশে মুখ গুজে কাঁদতে লাগল দৃশ্য। চারপাশ কেমন বিষাদময় লাগছে। সে মাহাদের আশেপাশে কোনো মেয়েকেই সহ্য করতে পারে না। সেখানে তার গার্লফ্রেন্ড শব্দটা সে কিছুতেই হজম করতে পারছে না। মনে হাজারো অভিমান জমা হতে লাগল তার। তাহলে কি মাহাদ তাকে ভুলে অন্য কাউকে চাইছে? তার লাইফ থেকে দৃশ্য নামটাকে মুছে দিতে চাইছে? দৃশ্য আজ ঘুম থেকে খুব সকাল সকাল উঠে পড়েছে। দ্রুত রেডি হয়ে নাস্তার টেবিলে বসতেই জিনিয়া প্রশ্ন করল, কি ব্যাপার দৃশ্য, আজ এত দ্রুত অফিসে যাচ্ছিস? দৃশ্য পরোটা মুখে নিয়ে চিবুতে চিবুতে বলল, আজ অফিসে প্রোগ্রাম আছে, ড্রিম ফ্যাশন হাউসের প্রতিষ্ঠাবার্ষিকী। জিনিয়া কিছুটা এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করল, হ্যাঁ রে দৃশ্য, আমাদের গায়ক সাহেব মাহাদের সাথে নিশ্চয়ই তোর প্রায়ই দেখা হয়। ইসস, তুই কত লাকি। দৃশ্য গম্ভীর স্বরে বলল, উনি প্রতিদিন অফিসে আসেন না, সপ্তাহে 2-3 দিন আসে। তাছাড়া আমি সেখানে কাজ করতে যাই, কোনো সেলিব্রিটিকে দেখতে যাই না। জিনিয়া বিরক্তির স্বরে বলল, তুই আসলে একটা নিরামিষ। চোখের সামনে এত হট একটা পোলা ঘুরে আর তোর নাকি কোনো হেলদোল নাই। লতা এতক্ষণ দুজনের কথা চুপচাপ শুনছিল। জিনিয়াকে কিছুটা ধমক দিয়ে বলল, সবাই কি তোর মতো বেহায়া? উইটা দৃশ্যর কাজের জায়গা, প্রেম করার না। জিনিয়া মুখে ভেঙচি কেটে বলল, ভাব নিও না তো আপু, তুমি নিজেই ওই গায়ক সাহেবের উপর ক্রাশ খাইছ, আবার আমাকে বল। জিনিয়ার কথা শুনে লতার গলায় খাবার আটকে গেল। সে চোখ গরম করে বলল, আমি অলরেডি আরেকজনের সাথে কমিটেড, বুঝতে পেরেছিস? তারপর লতা কিছুটা মুচকি হেসে বলল, তাছাড়া সুন্দর পোলা দেখলে ক্রাশ খেলে সমস্যা কি? আমার বয়ফ্রেন্ডের তো সমস্যা নাই, তোর এত সমস্যা কেন? জিনিয়া মুখ বাঁকিয়ে বলল, স্বার্থপর মহিলা, নিজে ওই হট পোলা দেখে ক্রাশ খেলে সমস্যা নাই, আর আমি মাসুম বাচ্চা খেলেই যত দোষ। দৃশ্য বিরক্তি নিয়ে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে বলল, তোমরা দুজন মারামারি কামড়াকামড়ি করো, আমি আসছি।
দৃশ্যর যাওয়ার দিকে তাকিয়ে লতা বলে উঠল, আমার মনে হচ্ছে দৃশ্যর কিছু একটা হয়েছে। কয়েকদিন ধরে ওকে বিষণ্ণ দেখাচ্ছে। জিনিয়া গম্ভীর স্বরে বলল, আমিও খেয়াল করেছি। মেয়েটা নিজের কষ্টগুলো কাউকে বুঝতে দিতে চায় না। লতা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। দৃশ্য অফিসে পৌঁছে দেখল সারা অফিস সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তাদের শোরুমে 50% ডিসকাউন্ট চলছে, যা প্রায় 1 সপ্তাহ অবধি চলবে। তাই সেই দিকটাতে কাস্টমারদের অনেক ভিড়। দৃশ্য লিফটে করে 3rd ফ্লোরে চলে আসল। দৃশ্য আগে চলে গেল মিস লুবনার কেবিনে। অফিসের রুফটপে আজ বিশাল আয়োজন করা হয়েছে। দৃশ্য ঈশিতার সাথে আরও কয়েকজন চেঞ্জিং রুমে রেডি হচ্ছে। তাদের পুরো টিমের সব মেম্বারদের আজ মিস লুবনা তার ডিজাইন করা ড্রেস গিফট করেছে। ঈশিতা প্রচণ্ড খুশি হয়ে এই প্রথম মিস লুবনার নামে প্রশংসা করল। এই মহিলার মতো খচ্চর মহিলা সে আগে কখনো দেখেনি। তবে দৃশ্যর এক অজানা কারণে মিস লুবনাকে ভালো লাগে। জীবনে সাফল্য আনতে হলে তার মতোই হতে হবে। তবে দৃশ্য একটা জিনিস খেয়াল করেছে, মিস লুবনা তাকে অন্য সবার চাইতে বেশি পছন্দ করে। তবে কাজে ভুল হলে বকা দিতে পিছপা হয় না। সন্ধে হতেই বিভিন্ন গেস্ট আসতে শুরু করেছে। দৃশ্য ও বাকি স্টিফরা তাদের অভ্যর্থনা জানাচ্ছে। বড় বড় সেলিব্রিটিরা এসেছে। অভিনেতা আব্রাহামকে দেখে ঈশিতা পারে না অজ্ঞান হয়ে যায়। অত্যাধিক সুদর্শন যুবকটি চলচ্চিত্র জগতে অনেক সুনাম অর্জন করেছে। ঈশিতার অবস্থা দেখে দৃশ্য বলল, মৃদুল ভাইয়া কি বলবো যে তুমি আব্রাহামকে দেখে ফিট খেয়ে গেছ? ঈশিতা মুখ কালো করে বলল, আরে আব্রামকে দেখে তো ক্রাশ খেয়েছি, যেমনটা মাহাদ স্যারকে দেখে খাই। কিন্তু ভালো তো শুধু ওই একজনকেই বাসি। ব্যাটা বুঝলে তো? থাক, আর লজ্জা পেতে হবে না। 5 মিনিট পরে দৃশ্যর চোখ গেল সামনের গেটের দিকে। হোয়াইট শার্ট, এস কালার স্যুট পরা ফর্মাল লুকে মাহাদ এগিয়ে আসছে। দৃশ্য কয়েকবার শুকনো ঢোক গিলল। মাহাদকে দেখে দৃশ্যর কেমন চোখ জ্বালা করছে। মনে হচ্ছে মাহাদের এইরূপে দৃশ্য চোখ না, শুধু তার পুরো শরীরটাই জ্বলে যাবে। বাহুর ফোলা পেশিগুলো শুটের উপর থেকেই বোঝা যাচ্ছে। মনে হচ্ছে এখনই জামা ফেরে বেরিয়ে আসবে। চুলগুলো জেল দিয়ে সুন্দরভাবে সেট করা। ফোন কানে দিয়ে কথা বলতে বলতে এগিয়ে আসছে। এক নজর দৃশ্যর দিকে তাকিয়ে কথা বলতে বলতে সামনে চলে গেল। এমন একটা ভাব যেন দৃশ্যকে চেনেই না। দৃশ্য এক নজরে তার দিকেই তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পর তার হুঁশ আসলো আর নিজেকে কয়েকটা গালি দিল মাহাদের দিকে এভাবে বেহায়ার মতো তাকিয়ে থাকার জন্য। মাহাদ আসার পরপরই পার্টিতে ঢুকল মডেল অরিন। ব্ল্যাক একটা ড্রেস পরেছে যা গলা থেকে অনেক নিচে আর হাঁটু থেকে অনেক উপরে। টাইট ফিটিং জামাতে ভীষণ মানিয়েছে। ছোট ড্রেস পরলে যে মেয়েদের বাজে লাগবে এমন কোনো কথা নেই। না হলে এত ছোট পোশাকেও অরিনকে এত সুন্দর লাগছে কেমন করে? দৃশ্য মেয়ে হয়েও চোখ সরাতে পারছে না। সে আজও সেই দিনের মতো একটা কাজ করল। মাহাদের ভার্সিটিতে ইবদিতা মেয়েকে দেখে নিজের দিকে তাকিয়েছিল। আজও তাই করল। দেখল সে একটা জিন্স, তার উপর 1 পিস লং 3 পিস পরেছে। এই ড্রেস কোনো ওড়না হয় না। সামান্য ওড়না ছাড়াই তার নিজের কাছে কেমন অস্থির অস্থির লাগছে। মাহাদের সেই রঙিন দুনিয়ায় সে আসলেই কখনো খাপ খাওয়াতে পারত না। মাহাদের পাশে শুধুমাত্র অরিনদের মতো মেয়েদের মানায়, তার মতো আনস্মার্ট মেয়েকে না। পার্টি পুরোপুরিভাবে জমে উঠেছে। কখনো গানবাজনা চলছে, তার সাথে চলছে বেয়ার পার্টি। এই ধরনের পার্টি দৃশ্য মোটেও পছন্দ করে না। কেমন দম বন্ধ হয়ে আসে।
মাহাদের এই উশৃঙ্খল লাইফ ও দৃশ্যর পছন্দ না। মাঝে মাঝে দৃশ্য মন চায় থাপড়িয়ে মাহাদের গাল লাল করে ফেলতে। অসভ্য, বাজে, গাঁজাখোর ছেলে একটা। তার ভাবতেই অবাক লাগে এই ছেলেটাকে একসময় পাগলের মতো ভালোবেসেছে। দৃশ্যর ফোনে কল আসায় রুফটপ থেকে ফিফথ ফ্লোরে নেমে আসল। সেখানে প্রচণ্ড জোরে মিউজিক বাজছে, যার ফলে কথা বলা সম্ভব না। নিচে নেমে দেখল লতা আপু কল করেছে। নিশ্চয়ই দৃশ্য কখন বাসায় ফিরবে সেটা জানতেই কল করেছেন। দৃশ্য জানিয়ে দিল তার ফিরতে দেরি হবে। পেছনে ফিরতেই দেখল মাহাদ লিফট থেকে বের হচ্ছে। হাতে তার বেয়ার ক্যান। বেয়ারে চুমুক দিয়ে দৃশ্য সামনে দিয়ে যেতে যেতে গম্ভীর স্বরে বলল, কাম উইথ মি। দৃশ্য কিছুটা অবাক হয়ে বলল, জি। কিন্তু মাহাদ ততক্ষণে চলে গেছে চেঞ্জিং রুমে। মাহাদের এই অ্যাটিচিউড দৃশ্যর মোটেও পছন্দ হল না। কেমন একটা ভাব নিয়ে তার দিকে না তাকিয়েই বলল, কাম উইথ মি। সে কি ভেবেছে এটা শুনে আমি ঢং ঢং করে তার পেছনে চলে যাব? মোটেই না। দৃশ্য চেঞ্জিং রুমে ঢুকে দেখল মাহাদ কাপড়ের শেলফের মাঝে কিছু একটা খুঁজছে। দৃশ্য কপাল কুঁচকে সেদিকেই তাকিয়ে রইল। মাহাদ হাতে একটা স্কার্ফ নিয়ে সেটা পেঁচাতে পেঁচাতে তার দিকে এগিয়ে আসল। দৃশ্যর এবার কিছুটা ভয় হচ্ছে। বেহায়ার মতো কেন যে চলে আসল? মাহাদ কি তার সাথে আবারও অসভ্যতামো করবে? মাহাদ তার সামনে এসে পা থেকে মাথা অবধি একবার স্ক্যান করে নিল। এতে দৃশ্য ভীষণ অস্বস্তিতে পড়ে গেল। ছি, কি বিচ্ছিরি একটা অবস্থা। মাহাদ গম্ভীর গলায় বলল, গায়ের ওড়না কই? মাহাদের এমন কথা শুনে দৃশ্য কিছুটা থতমত খেয়ে গেল। কপাল কুঁচকে বলল, আপনি একটা ফ্যাশন হাউজের উনার হয়ে ফ্যাশন সম্পর্কে কোনো ধারণা নেই? মাহাদ প্রচণ্ড রেগে দৃশ্যর চুল খামচে ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, ফ্যাশন মাই ফুট। এতটা উশৃঙ্খলভাবে চলার রাইট তোমাকে কে দিয়েছে? ছেলেদের কি বুক দেখিয়ে অ্যাট্রাক্ট করতে চাইছ? মনে রেখো, তোমার ভাই এসব করার পারমিশন দিলেও আমি দেইনি। মাহাদের আগ্রেসিভ রূপ দেখে দৃশ্য অনেকটা অবাক হল। মাহাদ তার উপর এতটা অধিকারবোধ কেন দেখাচ্ছে? যে সম্পর্কটা অনেক আগেই শেষ হয়ে গেছে সেখানে মাহাদের এমন বিহেভিয়ার মোটেও মানানসই না। দৃশ্য প্রচণ্ড রাগ হচ্ছে। মন চাইছে মাহাদের জেল দেওয়া চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। এই লোকটা পেয়েছে কি? কিছুটা রেগে দৃশ্য বলল, মুখ সামলে কথা বলবেন মিস্টার মাহাদ। আমাকে আপনার মডেল গার্লফ্রেন্ডের মতো মনে করবেন না। ক্লিভেজ দেখিয়ে আপনাদের মতো মানুষদের তারা অ্যাট্রাক্ট করতে চায়। আমাকে সেই কাতারে ফেলার চেষ্টা ভুলেও করবেন না। তাছাড়া আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার বিষয়। মাহাদ এবার দৃশ্য চুল ছেড়ে হাতের স্কার্ফটা দৃশ্যর গলায় বাঁধতে বাঁধতে বলল, আমি কেমন সেটা তোমাকে বলতে হবে না নিশ্চয়ই। নেক্সট টাইম আমি এমন কিছু দেখতে চাই না। ফ্যাশন হাউজের জব করছো বলে আল্ট্রামডার্ন হয়ে যাবা সেটা আমি মোটেও টলারেট করব না। আগে ঠিক যেমন ছিলে ভবিষ্যতেও তেমনই থাকতে হবে। একটুও চেঞ্জ হলে জানে মেরে ফেলব। আপনার কথা মানতে তো আমি বাধ্য নই। মাহাদ মুচকি হেসে দৃশ্য ঠোঁটে লিপস্টিক বুড়ো আঙ্গুল দিয়ে মুছতে মুছতে বলল, তুমি অবশ্যই বাধ্য। কথাটা বলেই দৃশ্যর ঠোঁটে ছোঁয়া আঙুলটা নিজের মুখে পুরে নিল। দৃশ্য অবাক হয়ে সেদিকেই তাকিয়ে আছে। মাহাদের বিহেভিয়ার আজ পুরোপুরি অন্যরকম। নিজের আঙ্গুলটা মুখ থেকে সরিয়ে কপাল কুঁচকে বলল, টেস্ট একদম বাজে। এরকম ফালতু লিপস্টিক আর লাগাবে না। আমার পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। লিপস্টিক ছাড়াই টেস্ট বেটার। কথাটা বলেই মাহাদ এক চোখ টিপ দিয়ে মুচকি হেসে চলে গেল। দৃশ্য এখনো সেখানেই বোকার মতো হা করে দাঁড়িয়ে আছে।
পুরো ঘটনাটা তার মাথার উপর দিয়ে গেল। মাহাদ হঠাৎ তার সাথে এমন বিহেভ কেন করছে? দৃশ্য একপাশে দাঁড়িয়ে ঈশিতা, মৃদুলের ও অন্য কলিগদের সাথে গল্প করছে। আশেপাশের কোনো কিছুতে ভালো লাগছে না। মাহাদের ব্যবহার তাকে ভীষণ ভাবছে। দৃশ্যর চোখ বারবার মাহাদের দিকে যাচ্ছে। মাহাদ হেসে হেসে সবার সাথে বিভিন্ন পোজে ছবি তুলছে। অরিনের সাথে বেশ ক্লোজ হয়ে ছবি তুলছে তারা। সেদিকে তাকিয়ে ঈশিতা বলে উঠল, আচ্ছা, এই অরিনের সাথে কি মাহাদ স্যারের আসলেই রিলেশনশিপ চলছে? রিমি বলে উঠল, মিডিয়াতে তো এমন খবরই চলছে। তাছাড়া উনাদের সবসময়ই আমি অনেক ক্লোজ থাকতে দেখি। সেটা কাজের সুবাদে নাকি পার্সোনাল রিজনে সেটা জানি না। দৃশ্যর বুকটা ধক ধক করছে। বুকের বা পাশটায় তীব্র ব্যথা অনুভব করছে। মাহাদ তার জীবনে মুভ অন করবে এটাই তো স্বাভাবিক। সে কেন এতটা কষ্ট পাচ্ছে? দৃশ্য সে দিক থেকে চোখ সরিয়ে নিল। এই সবকিছু দেখার সাহস করতে পারছে না। খুব দ্রুতই তাকে এই জবটা ছাড়তে হবে। চোখের সামনে এই মানুষটাকে দেখে সে নিজেকে কিছুতেই ধরে রাখতে পারবে না। তাছাড়া অরিনের সাথে মাহাদকে নিয়ে মিডিয়াতে কি চলছে সেটা দৃশ্য ভালো করেই জানে। সত্যি সময় তাকে অনেক চেঞ্জ করে দিয়েছে। আগে সে মাহাদের সাথে অন্য কোনো মেয়েকে সহ্যই করতে পারত না। অথচ এখন কত মডেলদের সাথেই মাহাদেকে দেখে যাচ্ছে। এখনও সেই দিনের কথা দৃশ্যর মনে আছে, যেদিন একটা মেয়ে নিজেকে মাহাদের গার্লফ্রেন্ড বলে দাবি করেছিল। সেদিন সে কতটা ভেঙে পড়েছিল। মাহাদ সেই কখন থেকেই দৃশ্য ফোনে কল করে যাচ্ছে, কিন্তু দৃশ্য ফোনটা সাইলেন্ট করে পাশে রেখে দিয়েছে। সে এই মানুষটার সাথে মোটেও কথা বলতে ইচ্ছুক নয়। যেহেতু গার্লফ্রেন্ড আছে তাহলে তাকে কেন বারবার কল দিচ্ছে? যাক না, ওই মেয়ের কোলে উঠে বসে থাক না। দৃশ্য আবারও কান্নায় ভেঙে পড়ল। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখল 8টা বাজে। দ্রুত উঠে বসল। কলেজের জন্য অলরেডি লেট। ফোন হাতে নিয়ে আরও অবাক হল। 100+ মিস কল, 20+ মেসেজ। লাস্ট কল ও মেসেজ এসেছে রাত 4টা 23-এ। মানে সারা রাত সে দৃশ্যকে কল করেছে। দৃশ্য মেসেজ চেক করল। মেসেজগুলি এমন, কি করো পিচ্ছি? কি ব্যাপার পিচ্ছি? কল ধর না কেন? ওই জান, জান পাখি। পাখিটা কি রাগ করেছে? কি হয়েছে বলবা? মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। কি নিয়ে রাগ করেছ? প্লিজ বলবে। আমি কোনো ভুল করেছি? প্লিজ জান, কলটা পিক করো। তুমি ঠিক আছো? আমার খুব কষ্ট হচ্ছে পিচ্ছি। আমি আসলে তোর ফোনটা এক আছাড় দিয়ে ভাঙব। ফাজলামি করিস? জানিস না তোর সাথে কথা না হলে আমি অস্থির হয়ে যাই। দৃশ্য, আই সয়ার, আমি আসলে তোর কপালে শনি আছে। আমাকে যন্ত্রণা দিয়ে মজা নিচ্ছিস? রেগে দৃশ্য আর পড়ার সাহস পেল না। সেই জানে নিচের মেসেজগুলি আরও ভয়ঙ্কর। দৃশ্য ফোন রেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বের হতেই দেখল ফোনটা বাজছে। ফোনের স্ক্রিনে হার্টবিট লেখাটা জ্বলজ্বল করছে। এই নামটা ঠিক যতবার তার ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ঠিক ততবার তার হার্টবিটও অস্বাভাবিকভাবে বিট করতে থাকে। দৃশ্য বুঝতে পারছে আজ তার খবর আছে। সে কিছুটা ভয় নিয়ে কল রিসিভ করতেই মাহাদ ঘুম জড়ানো গলায় বলতে লাগল, ভেঙেছে শান্তির ঘুম? আমার ঘুম হারাম করে অনেক মজা পাওয়া যায় তাই না? তোকে আদর দিতে দিতে মাথায় তুলে ফেলেছি। তোকে তো দিন রাত শুধু থাপড়ানো উচিত। দৃশ্যর রাগ লাগছে। যেখানে তার রেগে চিৎকার করার কথা সেখানে এই অসভ্য রেগে কথা বলছে।
পেয়েছে কি? দৃশ্যর প্রচণ্ড রাগ লাগছে। রাগে তার শরীর কাঁপছে। আজ এই ব্যাটার ক্লাস নিয়েই ছাড়বে। দৃশ্য রেগে বলল, খবরদার, আর একার তুই করে বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব। খচ্চর পোলা। আসলেই সুন্দর পোলাদের চরিত্র ভালো হয় না। তোর কয়টা মেয়ে লাগে? ওইখানে যদি তোর গার্লফ্রেন্ড থাকে তাইলে আমার সাথে কেন নাটক করছিস? গাছেরটাও খাবি আবার তলারটাও কুড়াবি? আর জীবনেও আমাকে কল দিবি না, অসভ্য ছাগল। দৃশ্যর কথা শুনে মাহাদের ঘুম নিমিষেই উড়ে গেল। সে লাফ দিয়ে উঠে বসল। দৃশ্যর এই রূপ সে আগে কখনো দেখেনি। আগে অনেক চঞ্চল থাকলেও তাদের রিলেশনের পর থেকে দৃশ্য আর বাদরামি করত না। তবে আজ প্রথম দৃশ্য তাকে তুই করে বলছে। সত্যি বলতে মাহাদ কিছুটা ভয় পেয়েছে। বিয়ের পর যে এই মেয়ের ভয়ে সে বাথরুম অবধি যেতে পারবে না সেটা বোঝা হয়ে গেছে। মাহাদ নরম গলায় বলল, পিচ্ছি এত রেগে আছো কেন? ভয় লাগে তো। দৃশ্য রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আমার সামনে নাটক করবি না। এই নাটক তোর শহরের গার্লফ্রেন্ডের সাথে করিস। আল্লাহ, কি বলো? আমার পুরো জীবনে শুধু একটাই গার্লফ্রেন্ড, আর সেটা আমার দৃশ্য পাখি। এখন কি হয়েছে সেটা বলবে? কাল সন্ধ্যার পর কোনো মেয়ের সাথে ছিলি? জান পাখি, কাল সন্ধ্যায় আমার গানের রিহার্সেল ছিল। তাহলে তোর ফোন রিসিভ করে অন্য মেয়ে কেন আমাকে বলবে যে সে তোর গার্লফ্রেন্ড? আমি একদম সহ্য করতে পারছি না। কোনো মেয়ের সাথে আমি তোকে সহ্য করতে পারি না। কথাটা বলেই দৃশ্য আবার কান্নায় ভেঙে পড়ল। মাহাদের বুকের বা পাশে চিনচিন ব্যথা শুরু হয়েছে। দৃশ্যর কান্না সে কিছুতেই সহ্য করতে পারে না। হঠাৎ তার মনে পড়ল গতকাল সন্ধ্যার কথা। মাহাদ আর কয়েকটা ছেলে মেয়ে তাদের গানের রিহার্সেল করছিল। কয়েকদিন আগে এক মিউজিক ডাইরেক্টর তার সাথে যোগাযোগ করেছে। উনি নাকি মাহাদের স্টেজে পারফরমেন্স দেখেছেন, তাই মাহাদের সাথে একটা মিউজিক বানাতে ইচ্ছুক। সেদিন মাহাদ ভীষণ খুশি হয়েছে। এটা তার ক্যারিয়ার গড়ার একটা সুবর্ণ সুযোগ। এটা তার ফার্স্ট ব্রেক। তবে এই নিউজ সে বাবা ছাড়া আর কাউকে জানায়নি। ডিল সাইন হলে তখন সে দৃশ্যকে সারপ্রাইজ দিতে চায়। সে যেখানে প্র্যাকটিস করে সেখানে আরও অনেকেই আছে। তার মধ্যে একটা মেয়ে মেহেরিন খুব ভালো গান গায়। মাহাদ কয়দিন ধরে তার সাথেই প্র্যাকটিস করছিল। সেই কারণে মেয়েটার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। গতকাল সন্ধ্যার দিকে এসে প্র্যাকটিস শেষ করে ওয়াশরুমে গেছিল। ভুলবশত টেবিলে ফোনটা রেখে চলে এসেছিল। ওয়াশরুম থেকে বেরোলে মেহরিন তার হাতে মোবাইলটা দিয়েছিল। তবে এত অল্প সময়ের মধ্যেই এই মেয়েটা এরকম একটা ক্যাচাল লাগিয়েছে সেটা তো ভাবতেই পারেনি। এ কারণেই সে কোনো মেয়ের সাথে বেশি কথা বলে না। মাহাদ নরম গলায় দৃশ্যকে সব খুলে বলল। এবার দৃশ্যকে সামলাতে মাহাদের অনেক বেগ পেতে হয়েছে। বিয়ের পর এই পিচ্ছি বউয়ের আঁচলের নিচে লুকিয়ে থাকতে হবে। না হলে এমন রেগে বাবা মা আর বিশেষ করে দাদির সামনে তুই তুকারি করে মান সম্মান ডিটারজেন্ট দিয়ে ধুয়ে দিবে। আর আমার দাদি যেই জিনিস, এই দুই বোম একসাথে হলে বাড়িতে ব্রাস্ট হবে। মাহাদ আজ রাজশাহীতে এসেছে। মূল কারণ হচ্ছে আজ মাহিমের জন্মদিন। ছোট ভাইকে সারপ্রাইজ দিতেই আজ চলে এসেছে রাজশাহীতে। বাসায় প্রবেশ করতেই বুঝতে পড়ল বাসায় ভালোই আয়োজন চলছে। তার দুই মামা মামি, মামাতো ভাই বোন সবাই উপস্থিত। মাহাদকে দেখেই সবাই উল্লাসে ফেটে পড়ল। আমরিন তো সারাক্ষণ মাহাদের পেছনেই পড়ে আছে। মাহাদ একসময় বিরক্ত হয়ে বলল, কিরে, তোর আর কোনো কাজ নাই? আমার পেছনে পড়ে আছিস কেন? কই না তো। অরফা পিচ্ছি কই? ও চাচির সাথে।
আপনি আসছেন সেই খবর এখন পায়নি? সবাইকে নিয়ে ছাদে যা, আমি ফ্রেশ হয়ে আসছি। মাহাদ চলে যেতেই আমরিন সেই দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। এই মানুষটাকে সে কোনো দিন বলতেই পারল না কতটা দুর্বল সে তার প্রতি। তার আগেই জানতে পেরেছে এই মানুষটার জীবনে অন্য কেউ চলে এসেছে। মাহাদ ফ্রেশ হয়ে বের হতেই দেখল মাহিম তার রুমে বিছানায় বসে ফোন টিপছে। মাহাদ মুচকি হেসে বলল, কিরে বার্থডে বয় আমার রুমে কি? মাহিম সোজা হয়ে কোলে বলিশ নিয়ে বসে বলল, কেন আসতে মানা আছে নাকি? না নেই, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি? বলদ, সারপ্রাইজ বললে সেটা সারপ্রাইজ থাকে নাকি? আচ্ছা বলতে হবে না, তবে একটা জিনিস চাইব দিবি? মাহাদ বিছানায় বসে বলল, তুই নিজে থেকে কিছু চাইছিস তার মানে ডেঞ্জারাস কিছু? মোটেই না, একদম সিম্পল। আচ্ছা নাটক না করে বলে ফেল। আজকের অনুষ্ঠানে ভাবিকে নিয়ে আসো। মাহাদ অবাক হয়ে বলল, সেটা সম্ভব না। তোর ভাবিকে সন্ধ্যার পর বাসার বাহিরে বের হতে দেয় না। আর ওর বাসায় এখন আমাদের সম্পর্কে জানাতে চাইছি না। প্লিজ ভাই, ভেবে দেখব। এখন বের হ রুম থেকে। মাহিম হেসে চলে গেল। মাহাদ ভাবছে সেই দিনের কথা যেই দিন মাহিম দৃশ্যকে দেখেছিল। সেদিন মাহাদ আর দৃশ্য রেস্টুরেন্টে বসেছিল। মাহিম ও তার বন্ধুদের সাথে দেখা করতে এসেছিল। নিজের ভাইকে একটা বাচ্চা মেয়ের সাথে দেখে কিছুটা অবাক হয়। তার ভাই প্রেম করছে আর সে এতদিন টের পেল না। মুচকি হেসে মাহাদদের টেবিলে এসে চেয়ার টেনে বসে দৃশ্যকে বলল, আসসালামু আলাইকুম ভাবি। হঠাৎ কারো উপস্থিতিতে দৃশ্য অবাক হয়ে গেল। সে আর চোখে একবার মাহাদকে দেখে নিল। মাহাদ কপাল কুঁচকে তাকিয়ে আছে ছেলেটার দিকে। দৃশ্য সালামের উত্তর দিয়ে বলল, আপনাকে ঠিক চিনতে পারলাম না। মাহিম মুচকি হেসে মাহাদকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার কথা বলনি? এটা কিন্তু একদম ঠিক না। ভাবি আমি হলাম আপনার ওয়ানলি ওয়ান পিস দেবর, আপনার সামনে বসা হুতুম প্যাচার ছোট ভাই। কথাটা শুনেই দৃশ্য ফিক করে হেসে দিল। মাহাদ বিরক্ত নিয়ে বলল, তুই এখানে কি করিস? তোমার সাথে কথা নাই। এত মিষ্টি একটা ভাবি রেডিমেড তৈরি করা আছে আর আমি জানতামই না। দৃশ্য ভীষণ লজ্জ পেল। তার চাইতে বয়সে বড় একটা ছেলে তাকে দিব্যি ভাবি ডেকে যাচ্ছে। মাহাদ বিরক্ত হয়ে বলল, দেখা হয়েছে ভাবি, এবার ফুট। আমার ডেট খারাপ করিস না। মাহিম বিরক্ত হয়ে বলল, আমি ভাবিকে ছেড়ে কোথাও যাচ্ছি না। তোমার মতো আনরোমান্টিক ব্যাটা এত মিষ্টি মেয়ে কি করে পেল সেটাই বুঝতেছি না। ভাবি এই ব্যাটা আপনাকে হুমকি টুমিকি দিয়েছে নাকি? বেশি কেচাল করলে বাবাকে বলে দিব। বাবা অলরেডি জানে, আর বৌমা দেখে পছন্দও করে ফেলেছে। কি কাহিনী এত দূর অবধি চলে গেছে আর আমি কিছুই জানি না? যাই হোক, ভাবি এই ব্যাটা কোনো ঝামেলা করলে সোজা আমাকে বলবেন, আমি এর ক্লাস নিব। দৃশ্য লজ্জা পাচ্ছে, তবে মুখে হাসি নিয়ে বলল, আমি আপনার ছোট, আমাকে নাম ধরে আর তুমি করে ডাকবেন। মাহাদ ঘোর বিরোধিতা করে বলল, মোটেই না। মাহিম হেসে বলল, বয়সে আপনি ছোট হলেও সম্পর্কে বড়। আর আমার একমাত্র ভাইয়ের বউকে আমি অবশ্যই ভাবি ডাকব, তবে তুমি করে ডাকা যায়। সো জাস্ট চিল। ভাই আমার জন্য কফি অর্ডার দে। ওই তুই যাবি? ভাবি আমি কি চলে যাব? দৃশ্য হেসে বলল, মোটেও না। দরকার পড়লে আপনার ভাইকে বাহিরে রেখে আসেন, আমি আপনার সাথেই কফি খাব। দৃশ্যর কথায় মাহিম হাসল আর মাহাদ গাল ফুলিয়ে বসে থাকল। চলবে।